পর্যন্ত। তাইলে 0 মানে হচ্ছে যে ঘটনাটা ঘটবেই না, আর 1 মানে হচ্ছে যে ঘটনাটা অবশ্যই ঘটবে। কামড় দিল, র্যাবিস রোগ যদি হয়ে যায় সেক্ষেত্রে মৃত্যু কিন্তু অবশ্যই ঘটবে, মানে এটার মর্টালিটি রেট 100%। তাহলে এই ক্ষেত্রে পি ভ্যালু কত? 1। আপনি পরীক্ষা দেন নাই, আপনার রেজাল্টের আশা করতেছেন, এটার পি ভ্যালুর মান কত? 0। আপনি পরীক্ষাই দেন নাই, তাহলে আপনার রেজাল্টটা আসবে কই থেকে, ঠিক না? তাহলে যে ঘটনাটা ঘটবেই না সেটার পি ভ্যালুর মান বা প্রবাবিলিটি বা পি ভ্যালু হচ্ছে 0, আর যেটা ঘটবে সেটা হচ্ছে 1। তাহলে যেটা মানে 100%, আপনি জন্ম নিছেন, আপনাকে মারা যাইতেই হবে, এটার পি ভ্যালু কত? 1, মানে যেটা 100% অবশ্যই ঘটবে। আর এটা কোয়ান্টিটেটিভ এস্টিমেট করে, এটাও একটু মনে রাখবেন, নট কোয়ালিটেটিভ, এটা কিন্তু কোয়ান্টিটেটিভ। এরপরে দেখেন 73 নাম্বার পেজে হাইপোথিসিস টেস্টিং আছে। প্রথম কথা হচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ আগেই আমি বলছি যে এটা হচ্ছে হাইপোথিসিস মানে কি। হাইপোথিসিস মানে হচ্ছে আপনার অনুমান বা আমার অনুমান। আমি কি বলছিলাম যে পেঁপে পাতার রস ডেঙ্গু রোগে ভালো কাজ করে, এটা আমার হাইপোথিসিস। আপনার হাইপোথিসিস অন্য কিছু হতেই পারে, আপনার এটাও হইতে পারে যে ডেঙ্গুতে পেঁপে পাতার রস কোনো কাজ করে না, এটাই আপনার হাইপোথিসিস হোক। এখন আপনি কি চাইবেন বা আমি কি চাইবো? আমি যে হাইপোথিসিসটা চিন্তা করতেছি, আমার থিসিসের যেই টপিকটা, আমি তো চাইবো এটা এস্টাবলিশ হোক, যে কোনোভাবেই হোক আমি চাইবো এটা এস্টাবলিশ হোক। তাইলে এইটাকে যখন আমি এস্টাবলিশ করতে যাবো, এটা তো আমার কথাই হবে না। বায়োস্ট্যাটের ভাষায় পি ভ্যালুর মানটা আমাকে কন্ট্রোল করতে হবে। পি ভ্যালুর মান যদি আমার 0.05 যেটা সিগনিফিকেন্ট ভ্যালু তা বা তার থেকে কম থাকে, তাইলেই কিন্তু আমি বায়োস্ট্যাটের ভাষায় এটাকে এস্টাবলিশ করতে পারবো। এখন এই ক্ষেত্রে দেখেন হাইপোথিসিসের মধ্যে 73 নাম্বার পেজে কয়েকটা কথা বলছে। একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস হচ্ছে একটা মিথ্যা হাইপোথিসিস। ধরেন আমি বললাম কি আমার হাইপোথিসিস হচ্ছে পেঁপে পাতার রস ডেঙ্গু রোগে ভালো কাজ করে, আর নাল হাইপোথিসিস মানে হচ্ছে না করে না, নাল হচ্ছে আমার এগেনস্টে যাবে, মিথ্যা। তাহলে আমি কি চাইবো যে নাল হাইপোথিসিস এস্টাবলিশ হোক? অবশ্যই না, আমি চাইবো আমার অল্টারনেটিভটা এস্টাবলিশ হোক, মানে যেটা আমার রিসার্চ হাইপোথিসিস। আপনারা নাল আর অল্টারনেটিভের ভিতরে যে কয়েকটা লাইন দেওয়া আছে, যেমন দেয়ার ইজ নো ডিফারেন্স, নো অ্যাসোসিয়েশন বিটুইন স্যাম্পল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড পপুলেশন প্যারামিটার, বা ইট ইজ দ্য স্টেটমেন্ট অফ ইকুয়ালিটি, ঠিক আছে? এই জিনিসগুলো রিডিং দিবেন, কিন্তু দিন শেষে মনে রাখবেন এই নাল হাইপোথিসিস এই অল্টারনেটিভ হাইপোথিসিসের মধ্যে আপনাকে আপনার পি ভ্যালুর মান সিগনিফিকেন্টের মধ্যে রাখতে গেলে বা আপনার স্টাডিটা এস্টাবলিশ করতে গেলে নাল হাইপোথিসিসকে বাদ দিতে হবে। যে কথাগুলো 74 নাম্বার পেজে ইন্টারপ্রিটেশন অফ পি ভ্যালু দিয়ে, আচ্ছা হাইপোথিসিসের ক্ষেত্রে পি ভ্যালু কিন্তু ওই যে প্রবাবিলিটির পি ভ্যালু হচ্ছে একটু ডিফারেন্ট। এখানে পি ভ্যালু কিন্তু একটা সিগনিফিকেন্ট মান আছে, সেটা হচ্ছে 0.05। কি বলছি? হাইপোথিসিসের ক্ষেত্রে পি ভ্যালুর একটা মান আছে যেটা হচ্ছে সিগনিফিকেন্ট মান 0.05। এই মান পি ভ্যালুর মানটা সিগনিফিকেন্ট হোক বা সিগনিফিকেন্ট মানে 0.05 এর চেয়ে যত কম হবে তত আপনার ভালো। একটা লাইন লিখে রাখেন বাংলা, একদম আমি বলতেছি এটা লিখে রাখেন, সেটা হচ্ছে পি ভ্যালুর মান যত কম হবে নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে, অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে, আপনার রেজাল্টটা সিগনিফিকেন্ট হবে, আপনার স্টাডিটা এস্টাবলিশ হবে। আবার বলতেছি, পি ভ্যালুর মান যত কম হবে সিগনিফিকেন্ট বা তার চেয়ে যত কম হবে, মানে সিগনিফিকেন্ট ভ্যালু মানে কত? 0.05 এর চেয়ে যত কম হবে নাল হাইপোথিসিস বা মিথ্যা হাইপোথিসিসটা রিজেক্টেড হবে, অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হবে, আলটিমেটলি রেজাল্টটা ফ্রুটফুল হবে, আপনার স্টাডিটা এস্টাবলিশ হবে। তাহলে আপনি কি চাইবেন আপনার স্টাডিটা সাকসেসফুল করার সময়? তাহলে অলওয়েজ আপনি কি চাইবেন? অবশ্যই আপনি চাইবেন যাতে পি ভ্যালুর মানটা সিগনিফিকেন্ট ভ্যালু বা তার চেয়ে কম হয়, সোজা হিসাব। এখন ধরেন পি ভ্যালু সিগনিফিকেন্ট মান, এখন কোনো জায়গায় যদি দিছে কোনটা মোস্ট সিগনিফিকেন্ট, তাহলে 0.0 আমরা সবাই জানি সিগনিফিকেন্ট, অপশানে আছে 0.05, 0.04, SBA, ধরেন এটা SBA দেখাইতে দিয়েছে। অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, অপশান 0.03, কোনটা দাগ দিবেন? অবশ্যই গো ফর সবচেয়ে কম যেটা 0.05 হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট। এর থেকে এগুলোর মধ্য থেকে সবচেয়ে কম মানে সিগনিফিকেন্ট চেয়ে সবচেয়ে কম কোনটা? এই 0.001, বুঝা গেছে কোনটা সিগনিফিকেন্ট? পি ভ্যালুর মান 0.05 এর চেয়ে যত কম হবে তত আপনার জন্য ভালো, আপনার স্টাডিটা আপনি দাঁড় করাইতে পারবেন। এখানে দেওয়া আছে অবশ্য 74 নম্বর পেজে দেখেন পি ভ্যালুর মান 0.05 এর লেস দেন অর ইকুয়াল হইলে কি, মোর দেন হইলে কি। এরপর স্যাম্পলিং এরর 75 নাম্বার পেজে দেওয়া আছে, এটা 76 হচ্ছে 75 নাম্বার রিডিং, 76 নাম্বার হচ্ছে 3 স্টার টপিক টাইপ 1, আর টাইপ 2 এররটা অবশ্যই 3 স্টার টপিক। জাস্ট হচ্ছে কি পয়েন্টগুলো পড়বেন। আর টাইপ 1 এর পাশে লিখে রাখেন ফলস পজিটিভ, টাইপ 2 এর পাশে লিখে রাখেন ফলস নেগেটিভ। কেন বলছি?
টাইপ 1 এররের ক্ষেত্রে দেখা যায় একটা ফলস পজিটিভ ধারণা দেয়। কেমন? ধরেন আমি বললাম একটা ড্রাগের ইফেক্ট আছে, কিন্তু আসলে এটার কোনো ইফেক্ট নেই। কীরকম? আমি বললাম যে পেঁপে পাতার যে রস দিয়ে ডেঙ্গু রোগী ভালো হয়ে যাবে। আমি 10 জনের উপর পরীক্ষা চালালাম, 10 জনকে দিলাম, কোনোটাই লাভ হইল না, 10 জনই মারা গেল। তাহলে কি হইলো? আমি একটা পজিটিভ ভাইব দিলাম যে না, পেঁপে পাতার রসটা ভালো কাজ করবে, কিন্তু এটা আসলে ফলস। ঠিক আছে, এই জন্য এটাকে আমি করবে, কিন্তু এটা আসলে ফলস। ঠিক আছে, এই জন্য এটাকে আমি কি বলছি? টাইপ 1 এররের পাশে লিখে রাখেন ফলস পজিটিভ, একটা পজিটিভ ভাইব দিব যেটা আসলে মিথ্যা। একইভাবে অপোজিট হচ্ছে টাইপ 2, যেটা হচ্ছে ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস। মানে হচ্ছে এখানে একটা ড্রাগের কোনো ইফেক্ট থাকবে না আমি বলবো, কিন্তু আসলে দেখা যাচ্ছে আমি বললাম কি যে পেঁপে পাতার রস খাবাইও না, এটাতে কোনো লাভ হবে না, কিন্তু দেখা গেছে না, পেঁপে পাতার রস যখন আমি দিছি 10 জনকে, 10 জনই খুব ভালো রেসপন্স করছে। তাহলে দেখেন এটা আমি কেন ফলস নেগেটিভ বলছি, যে আমি একটা নেগেটিভ ভাইব দিলাম যে পেঁপে পাতার রস খাওয়াইস না, এটা খাওয়াইলে কোনো লাভ হবে না। তখন আমি যখন একটা নেগেটিভ ভাইব দিলাম যেটা হচ্ছে মিথ্যা, দেখা গেছে কেন মিথ্যা কেন? কারণ আমি পেঁপে পাতার রস খাওয়ার পরে 10 জনকে দেখলাম, ওদের দেখলাম যে একটা ভালো রেসপন্স হইলো। এই জন্য টাইপ 2 এররকে বলা হয় ফলস নেগেটিভ। ঠিক আছে, এখানে কি হয়? ইনকারেক্ট অ্যাকসেপ্টেন্স অফ নাল হাইপোথিসিস, টু অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস হোয়েন ইট ইজ ফলস। আচ্ছা, এরপরে দেখেন 77-এ কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। এরপর আসেন টাইপস অথবা টেস্ট অফ হাইপোথিসিস বা সিগনিফিকেন্স টেস্ট, প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক। প্যারামেট্রিকগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে, আর নন প্যারামেট্রিকগুলো হচ্ছে কোয়ালিটেটিভের ক্ষেত্রে। মনে রাখবেন প্যারামেট্রিকের পাওয়ার কিন্তু নন প্যারামেট্রিকের চেয়ে বেশি, এবং প্যারামেট্রিকের কি বলছি, কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে প্যারামেট্রিকটা ইউজ হয়, আর নন প্যারামেট্রিকটা ইউজ হয় কোয়ালিটেটিভের ক্ষেত্রে। এখন এই প্যারামেট্রিকে কয়েকটা টেস্ট আছে, যেমন হচ্ছে টি টেস্ট বা স্টুডেন্ট টি টেস্ট, এফ টেস্ট বা অ্যানোভা টেস্ট। অ্যানোভা টেস্টের আরেকটা নাম কি? অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এরপরে হচ্ছে জেড টেস্ট আছে, পিয়ারসন কোরিলেশন আছে, রিগ্রেশন আছে। ঠিক আছে, এই 5টা মনে রাখেন, এই 5টা মনে রাখতে পারলেই আপনাদের জন্য এনাফ। এরপরে নন প্যারামেট্রিক টেস্টেও বেশ কয়েকটা আছে, যদি একটা পড়তে চান অবশ্যই কাই স্কোয়ার টেস্টটা পড়বেন। এছাড়াও এখানে ফিশার এক্সেট আছে, তারপর হচ্ছে ক্রুশাল ওয়ালিস আছে, উইলকক্সন র্যাঙ্কসাম টেস্ট আছে, ফ্রাইডম্যান টেস্ট আছে। এগুলো একটু কঠিন হয়ে যায় এই লেভেলের জন্য, তো এগুলো আপনাদের তেমন একটা লাগবে না। যদি আপনারা নন প্যারামেট্রিক থেকে একটা পড়তে চান সেটা হচ্ছে কাই স্কোয়ার, আর প্যারামেট্রিক থেকে তো বলছি টি টেস্ট, এফ টেস্ট, জেড টেস্ট, পিয়ারসন কোরিলেশন, রিগ্রেশন। এখান থেকে যদি আপনি একটা টেস্ট পড়তে চান বা প্যারামেট্রিক নন প্যারামেট্রিক মিলিয়ে যদি একটা টেস্ট পড়তে চান, সেটা অবশ্যই টি টেস্ট বা স্টুডেন্ট টি টেস্ট। এবার আমরা 79 নাম্বার পেজে দেখি, ওইখানে স্টুডেন্ট টি টেস্ট নিয়ে কিছু কথা দেয়া আছে। তাহলে আমরা যদি একটা টেস্ট পড়ি সেটা কোনটা হবে? সেটা হচ্ছে টি টেস্ট বা স্টুডেন্ট টি টেস্ট। আচ্ছা, দেখেন প্রিকন্ডিশন। প্রথমে প্রিকন্ডিশনে কি দেয়া আছে? কম্পারিজন বিটুইন টু মিনস অফ টু গ্রুপস। কি বললো? বললো কি যে কম্পারিজন বিটুইন টু মিন, মানে দুইটা গ্রুপের মধ্যে কম্পারিজন হবে দুইটা মিনে। কোয়ান্টিটেটিভ ডাটা হইতে হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন হইতে হবে, স্যাম্পল সাইজ। আমাদের যেই 4টা পয়েন্টের মধ্যে এই যে 79 নাম্বার পেজে দেখেন 13th এডিশনের আমাদের যে জেনেসিসের শিট আছে, প্রিকন্ডিশন অফ স্টুডেন্ট টি টেস্ট, 4টা কন্ডিশনের মধ্যে 4 নাম্বার কন্ডিশনটা আমাদের অবশ্যই একটা ইম্পর্টেন্ট কন্ডিশন। কেন? এখানে স্যাম্পল সাইজটা উল্লেখ করে দিচ্ছে, যে বলছে কি স্যাম্পল সাইজটা লেস দেন 30 হইতে হবে, 30-এর কম। তার মানে 30-এর বেশি হইলে কি আমরা টি টেস্টটা করতে পারবো নাকি পারবো না? উত্তর হচ্ছে 30-এর বেশি হলে অবশ্যই আমরা টি টেস্ট করতে পারবো। তবে মনে রাখতে হবে 30-এর বেশি স্যাম্পল সাইজের জন্য সবচেয়ে ভালো হচ্ছে জেড টেস্ট। ঠিক আছে, আমরা টি টেস্ট করতে পারবো, কিন্তু 30-এর বেশি যদি স্যাম্পল সাইজ হয়ে যায় সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে জেড টেস্ট। এরপরে দেখেন জেড টেস্টে আমরা একটু পরে যাচ্ছি। টি টেস্টের টাইপগুলো একটু দেখি। 1 স্যাম্পল টি টেস্ট, 2 স্যাম্পল টি টেস্ট, যেটা হচ্ছে আবার দুইটা ভাগে, একটা হচ্ছে আনপেয়ার্ড আর একটা হচ্ছে পেয়ার্ড। এখান থেকে আমরা পেয়ারটা একটু বোঝার চেষ্টা করি, এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। প্রথম কথা হচ্ছে আপনি টি টেস্টের প্রিকন্ডিশনগুলো অবশ্যই জানবেন, প্রথম আপনাকে এটা জানতেই হবে। এরপর যখন আপনি টাইপগুলো পড়তে যাবেন তখন এই যে আনপেয়ার্ড আর পেয়ার্ডের মধ্যে পেয়ার্ড যে কোনো একটা আপনি মনে রাখেন, তাহলে আপনি এক্সক্লুশন মেথড আরেকটা বাদ দিতে পারেন। পেয়ারটা কেমন? পেয়ারটাতে দেখা যাবে আপনার হচ্ছে এখানে একটা ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট বলি আমরা পেয়ার ডিজাইনের, মানে হচ্ছে এইখানে যেই দুইটা ডিপেন্ডেন্ট গ্রুপ থাকবে, যেখানে হচ্ছে ভেরিয়েবলস অফ টু গ্রুপস আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার। ঠিক আছে, এখানে কিন্তু স্যাম্পল যেটা থাকবে ওইটা কিন্তু চেঞ্জ হয় না। কেমন? ধরেন আমি একটা পেশেন্টের ডায়ালাইসিস করব, সাপোজ
এখন এই ডায়ালাইসিস করতে গিয়ে আপনাকে 2 বার ক্রিয়েটিনিন দেখতে হয়। যদি আপনারা এটা করে থাকেন তাহলে আপনারা ম্যাক্সিমাম মানুষজনই জানেন, বা আমাদের পরিবারে বলেন, আত্মীয় স্বজন অনেকেই দেখবেন যে রেগুলার বেসিসে ডায়ালাইসিস পাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি দেখি, ডায়ালাইসিসের আগে একটা ক্রিয়েটিনিন দেখা হয়, ডায়ালাইসিসের পরে একটা ক্রিয়েটিনিন করা হয়। ঠিক আছে, তাহলে এই যে একই স্যাম্পলের যে আমি একটা ডায়ালাইসিসের আগে ক্রিয়েটিনিন দেখলাম, পরে দেখলাম, ঠিক আছে, এখানে কি এটা চেঞ্জ হচ্ছে স্যাম্পলটা? মানে হচ্ছে যে ক্রিয়েটিনিন যে দেখতেছি এটা কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তাইলে আপনাকে বুঝতে হবে, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, সাথে হচ্ছে আমরা কিন্তু এই যে প্যারামিটারটা আগেও দেখলাম পরেও দেখলাম। এই যে এই ধরনের যে এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিই, ধরেন যে আমার হচ্ছে যদি আমরা চিন্তা করি, ধরেন আমি এখন কোলেস্ট্রল বেড়ে গেছে, ধরেন আমি এখন স্যাম্পল টোটাল কোলেস্ট্রল করলাম, দেখা গেছে যে আমার টিজি বেড়ে গেল, বা হচ্ছে আমার কোলেস্ট্রল বাড়লো। এখন কোলেস্ট্রল বাড়ার পরে আমি যখন একজন স্যারের কাছে যাব বা একজন ডক্টরের কাছে যাব, ডক্টর আমাকে কি করবে বলো তো? লিপিড লোয়ারিং এজেন্ট দিবে। তো তাহলে লিপিড লোয়ারিং এজেন্ট দেওয়ার আগে কিন্তু আমার একবার কোলেস্ট্রল অলরেডি চেকড। এখন করবে কি, একদম শিওর থাকেন যে যেটা আমরা অবশ্যই করা লাগে সেটা হচ্ছে 1 মাস পর, ওষুধ খাওয়ার 1 মাস পরে কিন্তু আবার একটা রিপিট কোলেস্ট্রল আমরা করি। তাহলে দেখেন এই যে কোলেস্ট্রলটা আমার একটা ইন্টারভেনশনে যাওয়ার আগে, আর একটা হচ্ছে ইন্টারভেনশনের পরে। ইন্টারভেনশন মানে কি, এখানে এক্ষেত্রে আমাকে ওষুধ দিয়ে দিল, এটা ইন্টারভেনশন। ডায়ালাইসিসের ক্ষেত্রে ডায়ালাইসিসটা ইন্টারভেনশন, ডায়ালাইসিসের আগে ক্রিয়েটিনিন দেখলাম, পরে ক্রিয়েটিনিন দেখলাম। এই ক্ষেত্রে আমার কোলেস্ট্রল বাড়ার মানে হচ্ছে যখন আমি পাইলাম ইনিশিয়ালি, তখন আগে দেখা হলো কোলেস্ট্রলটা, ওষুধ খাওয়ার পরে কি চেঞ্জ হচ্ছে এটা দেখা হলো। এইভাবে যে এক্সাম্পলগুলো থাকবে, এই যে জিনিসটা, এটাই হচ্ছে পেয়ার টি টেস্ট। ঠিক আছে, জেড টেস্ট তো বলেই দিলাম, স্যাম্পল সাইজ হচ্ছে মোর দেন 30 হবে, বাকিগুলো কোয়ান্টিটিভের ক্ষেত্রে হবে 2টা গ্রুপ থাকবে, সব একই। অ্যানোভা টেস্টের ক্ষেত্রে দেখা যাবে যে এখানে মোর দেন 2 গ্রুপস থাকতেছে। ঠিক আছে, আর হচ্ছে এটা আনপেয়ার ডিজাইনে হয়, 1 ওয়ে অ্যানোভা, 2 ওয়ে অ্যানোভা, একটু পড়ে নেবেন ভিতরে, কিন্তু বেসিকটা আপনাকে জানতেই হবে। একদম যদি পড়তেও না চান, স্টুডেন্ট টি টেস্ট বা টি টেস্টে একটু পড়ে যান, হ্যাঁ, ওইখান থেকে কোয়েশ্চেন কিন্তু দিয়ে দেয়। আপনাদেরকে আমি বলতেছি না যে আপনারা উইলকক্সন পড়েন, ক্রোশাল পড়েন, ফ্রাইডম্যান পড়েন, এগুলো আমাদের দেশের পার্সপেক্টিভে না। তবে কখনো যদি বাইরে যাওয়ার জন্য যেই ডিগ্রিগুলো লাগে, বা বাইরে যাওয়ার জন্য আমরা যে ডিগ্রিগুলো রিকগনাইজড, ওই ক্ষেত্রে দেখা যায় এই টেস্টগুলো বাইরের দেশে প্রচলন আছে দেখি, এগুলো ওইখানের পরীক্ষায় হয়তো দেয়। কিন্তু আমাদের জন্য ভাই একটা টেস্ট পড়েন, আপনি টি টেস্টটা পড়েন, এরপরে যদি পড়তে চান সেট টেস্ট বা অ্যানোভা টেস্ট, এগুলো একটু পড়ে যাবেন। আর বেসিক প্রিকন্ডিশনগুলো আপনি বেশি কিছু না পড়েন, অ্যাটলিস্ট প্রিকন্ডিশনগুলো পড়ে যান, তাও দাগায় আসতে পারবেন, একটা বেসিক ধারণা তো আপনার থাকবে। এরপরে দেখেন হাইপোথিসিস টেস্টিং, এটি 2 নাম্বার পেজে প্রপোর্শন টেস্ট বা জেড টেস্ট অফ প্রপোর্শন। তাহলে একটা আমরা পড়লাম ওইখানে, ওইটা ছিল শুধু জেড টেস্ট, আর এইটা হচ্ছে জেড টেস্ট অফ প্রপোর্শন, যেখানে পার্সেন্টেজ নিয়ে আপনার হচ্ছে আলটিমেটলি কম্পেয়ার করা হয়, কম্প্যারিজন অফ 2 পার্সেন্টেজ অর বিটুইন 2 গ্রুপস। ডাটা শুড বি কোয়ালিটেটিভ, আর মনে রাখবেন এই যে এটার মধ্যে কি হবে, ডাটাগুলো সব কোয়ালিটেটিভ হবে, আনপেয়ার ডিজাইন হবে। এখানে এই 4টার মধ্যে মানে হচ্ছে কাই স্কোয়ার, জেড টেস্ট অফ প্রফেশন, ফিশার এক্সেট আর উইলকক্সন, সরি ম্যাকনেইমার, এই 4টার মধ্যে কিন্তু শুধুমাত্র পেয়ার ডিজাইন হচ্ছে ম্যাকনেইমার, বাকি সবগুলাই কিন্তু আনপেয়ার ডিজাইন। ফিশার এক্সেটটা দেখেন ওইটার স্যাম্পল সাইজ কিন্তু লেস দেন 20, ইফ স্যাম্পল সাইজ 20 to 40 বাস এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ইজ এনি সেল লেস দেন 5, এই কথাটাও কিন্তু সি নাম্বার পয়েন্টে আছে। আপনি ফিচার এক্সেট থেকে একটা লাইন মনে রাখতে চাইলে সেটা মনে রাখতে হবে, ওর স্যাম্পল সাইজটা লেস দেন 20। কাই স্কোয়ার টেস্ট থেকে যদি আপনি পড়তে চান 1 2 3 3টা দিয়ে আছে, আনপেয়ার ডিজাইন, র্যান্ডম স্যাম্পল, টু মেজার দ্য অ্যাসোসিয়েশন অফ রিলেশনশিপ বিটুইন 2 কোয়ালিটেটিভ ভেরিয়েবল, মনে রাখতে হবে। এখানে দিয়ে দেয় যে 2 কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ কিন্তু না, এটা হচ্ছে কোয়ালিটেটিভ। তারপর এখানে দেখেন কাই স্কোয়ার একটা লাইন আছে 82 নাম্বার, এই যে কাই স্কোয়ারে, কাই স্কোয়ার টেস্ট ইজ ভেরি ভার্সেটাইল অ্যান্ড অলমোস্ট অলওয়েজ ওয়ান টেইল, এইগুলো হচ্ছে একটু দাগায় রাখেন। এখানে এইগুলো জাস্ট হচ্ছে এমসিকিউর অপশানে মানে মাঝে মধ্যে দিয়ে দেয়। ম্যাকনেইমার বাইনারি নমিনাল মানে ক্যাটাগরিক্যাল কম্পারিজন, পেয়ার ডিজাইন। এরপরে হচ্ছে পিয়ারসন কোরিলেশন, চাইলে একটু রিডিং দিতে পারেন রিগ্রেশনটা সহ। 85 নাম্বার পেজে আসেন, এখানে হচ্ছে টাইপস অফ রিগ্রেশন অ্যানালাইসিস, সিম্পল রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন, আর একটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। এখন দেখেন এই যে সিম্পল রিগ্রেশন যেটা দেয়া আছে সেটা কিন্তু বাইভেরিয়েট। ঠিক আছে, আমরা কি বললাম যে সিম্পল রিগ্রেশন যেটা দেয়া আছে সেটা হচ্ছে বাইভেরিয়েট। তাহলে এই যে বাইভেরিয়েট, মাল্টিভেরিয়েট, এই কথাগুলো কিন্তু আমরা ক্লাসের শুরুতেই কিন্তু জেনে নিয়েছিলাম। কি জিনিস? ভেরিয়েট কথাটা কই থেকে আসলো? ভেরিয়েট কথাটা আসছে আমাদের ভেরিয়েবল থেকে। আর ভেরিয়েবল মানে কি ছিল? ভেরিয়েবল মানে ছিল ক্যারেক্টারিস্টিক্স। ভেরিয়েবলের একটা সংজ্ঞাই বলছিলাম যে এনি ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ভেরিস উইদিন এ সার্টেন লিমিট, মানে বাংলায় একটা ওয়ার্ডে যদি আমি বুঝাতে যাই সেটা কি ছিল? সেটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এই ভেরিয়েবল থেকেই আমাদের আসছিল ভেরিয়েট কথাটা।
যদি একটা বৈশিষ্ট্য থাকে, একটা ভেরিয়েবল থাকে, সেটা হয় ইউনিভেরিয়েট। যদি দুইটা থাকে সেটা বাইভেরিয়েট। যদি দুইয়ের বেশি মানে 3 বা তার বেশি হয় সেটা হয়ে যাবে মাল্টিভেরিয়েট। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যখন রিগ্রেশনে আমরা যখন আসি, যখন রিগ্রেশনের প্রথম লাইনটা দেখেন, রিগ্রেশন অ্যানালাইসিস ইজ বেসিক্যালি আ প্রেডিকশন অ্যানালাইসিস। ইট ইজ দ্য প্রেডিকশন অফ ডিপেন্ডেন্ট অথবা আউটকাম ভেরিয়েবল ফ্রম ডেফিনিট ভ্যালুস অর ইনফরমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। জাস্ট রিডিং দেন। পরে যখন আপনি এই চারটাতে আসলেন, আপনি শুধু মনে রাখেন সিম্পলের ক্ষেত্রে বাইভেরিয়েট রিগ্রেশন হয়, মাল্টিপল রিগ্রেশন এন্ড লজিস্টিকের ক্ষেত্রে মাল্টিভেরিয়েট লাগে। ঠিক আছে, এখন এই যে বাইভেরিয়েট মানে কি, হিয়ার ওয়ান ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, একটা ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কনসার্ন থাকবে। মাল্টিভেরিয়েটে কি হচ্ছে, ওয়ান ডিপেন্ডেন্ট সাথে দুইটা বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। আর লজিস্টিক রিগ্রেশনে কি হচ্ছে, ওয়ান বাইনারি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুইটা বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে বাইনারি কথাটা আসবে লজিস্টিকের ক্ষেত্রে। জাস্ট হচ্ছে একবার রিডিং দেন, যদ্দূর মনে থাকে। আমি মানে এদ্দূর ভরসা দিতে পারি যে এইটুকু যদি আপনারা একবার হলেও রিডিং দেন, পরীক্ষার হলে যদি এখান থেকে কোয়েশ্চেন আসে দাগায় আসতে পারবেন। এই জায়গা থেকে এখনো পর্যন্ত যদিও কোয়েশ্চেন আসে নাই, তাও বলে দিলাম যদি কখনো আসে যাতে দাগাতে পারেন। দেখেন 85 নম্বরের মাস্ট টু নো দিয়ে একটা চার্ট দেওয়া আছে যে বেস্ট হাইপোথিসিস টেস্টিং কোনটা, স্টুডেন্ট টি টেস্ট, আনপেয়ার টি টেস্ট কোনটা, 2 মিনস অফ 2 সেপার। মানে হচ্ছে কি মাস্ট টু নো বা এই যে বক্স করে করে আমরা যে জিনিসগুলো দিচ্ছি এগুলো কিন্তু হচ্ছে একদম মানে জিস্ট জিনিসগুলা, মানে যেগুলো হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আপনাকে একবার চোখে দেখে আপনাকে মনে রাখতেই হবে এই জিনিসগুলো। তবে আপনি যদি শুরু থেকেই পুরোটা না পড়ে শুধু এই বক্সগুলো পড়েন, ইম্পর্টেন্টগুলো পড়েন, তাইলে কিন্তু আপনার নলেজটা আর গ্যাদার হইল না। মানে এইভাবে কিন্তু আসলে হয় না। মানে শুরুতে আপনি একদম কনসাইজ জিনিস পড়লে হয় কি, পরবর্তীতে আপনার বেশি পড়তে মন চাইবেন। আপনার একটা আপনি কনসাইজ পড়বেন, কম পড়বেন কখন, যখন আপনি রিভাইজ দিবেন। ঠিক আছে, প্রথমবার পড়ার সময় আপনি একটু পড়েন বেশি করে, একটু জানার চেষ্টা করেন, তারপর আপনি আস্তে আস্তে এখান থেকে নিজে কমাই আনেন। ঠিক আছে, একদম কনসাইজ দিয়ে যদি শুরু করেন তখন আপনার মন চাইবে কি এই কনসাইজ থেকে আরো কম পড়বো। যার জন্য আমরা বলি শুরুতে অন্তত একবার এই শীটটা রিডিং দেন। আমরা ক্লাসে যা বলে দিচ্ছি এগুলো একটু বোঝার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন। না বুঝলে আমাদের সাথে যে কোনো সময় আপনারা যোগাযোগ করেন। আমরা জেনেসিসের পক্ষ থেকে বলেন বা আমাদের পক্ষ থেকে সব সময় আপনাদের আমরা মানে কি বলবো যে সাথে আসি, বা আপনাদের যে কোয়েশ্চেনগুলো সম্পর্কে বা এই পড়াশোনা নিয়ে বা যদি কোনো সমস্যা হয়ে থাকে আমরা সব সময় চাই এটার একটা সহজ সমাধান। তাহলে আসেন এই যে এখানে এই যে দেখেন এখানে একটা লাইন আছে ওয়ান ওয়ে অ্যানোভা। তাহলে ওয়ান ওয়ে অ্যানোভাতে যে ওয়ান ফ্যাক্টর বা ভেরিয়েবল থাকে এটা মানে পুরোটা পড়লে আপনি এমনিই বুঝবেন, কিন্তু আমরা তাও এই বক্সে দিয়ে দিচ্ছি কেন, যাতে একবার চোখ বুলালে আপনার এটা মনে থাকে। টু ওয়ে অ্যানোভাতে কি হয়, দুইটা ফ্যাক্টর থাকে বা দুইটা ভেরিয়েবল। কাই-স্কয়ার টেস্ট হচ্ছে কি, টু কোয়ালিটিভ ভেরিয়েবল থাকে ইজ উইথ টু অর মোর পসিবল ক্যাটাগরিজ। মানে হচ্ছে আমি বুঝাতে চাইলাম যে বক্সগুলো আপনি পড়বেন, অনেকে করে কি শুরুতেই বক্সগুলো পড়ে ফেলে, মানে পুরোটা আর পড়তে তো নাই চাই, আমরা যা বলে দিচ্ছি তাও হয়তো পড়ো না, শুধু বক্স পড়তে থাকে। আর তাইলে তো আর হইলো না। শুধু বক্স পড়লে আপনি দেখা যাবে যে জিনিসটা না বুঝে যখন কোয়েশ্চেন আসবে তখন কিন্তু আপনি এটা মানে দাগাইতে পারবেন না। একটু যদি ভালো নলেজ থাকে ইজিলি কিন্তু আপনারা একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। এরপর আসেন 86 নাম্বার পেজে রিস্ক মেজারমেন্ট। এখানে আবার একটা প্রবাবিলিটি আছে, একটা হচ্ছে অডস আছে। ঠিক আছে, এই জিনিসটা কি আমরা একটু দেখি। ধরেন প্রবাবিলিটি, ধরেন আমি একটা কাজ করলাম, আমি হচ্ছে 5 বার চেষ্টা করলাম, একবার সফল হইলাম। তাহলে আমি কি বলছি, আমি 5 বার চেষ্টা করলাম, একবার সফল হইলাম। এই যে 1/5 এটাই হচ্ছে আমার প্রবাবিলিটি। বুঝা গেছে? তাহলে আমি কি বলছি, আমি একটা কাজ করলাম, 5 বার চেষ্টা করলাম, 5 বার চেষ্টার ফলে বা 5 বার চেষ্টা করার পরে আমি সাকসেস হলাম একবার। তাহলে এটা কি হইলো, 1/5 এটাই হলো প্রবাবিলিটি, এটাই হলো প্রবাবিলিটি। এখন আপনি চিন্তা করেন, আমি এই যে 5 বার চেষ্টা করে একবার সাকসেস হইলাম, এই সাকসেস রেট দিলাম, ব্যর্থ হইলাম কয়বার, 5 বার চেষ্টা করছি একবার সাকসেস হয়েছে, ব্যর্থ হয়েছি 4 বার। এই যে 1/4 মানে হচ্ছে আমার সাকসেস রেট, আমার ব্যর্থতার রেট, এইটাই হচ্ছে অডস। বুঝা গেছে? অথবা যদি এটা দিয়ে আপনাদের বুঝতে কষ্ট হয়, ধরেন আমি আবার আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। আমি 5 জন পেশেন্টের ডেঙ্গু টেস্ট করলাম, 2 জনের পজিটিভ আসছে। 5 জন পেশেন্টের ডেঙ্গু টেস্ট করলাম, 2 জনের পজিটিভ আসছে। এই যে 2/5 এটা হচ্ছে প্রবাবিলিটি। এখন এই যে 5 জন পেশেন্টের ডেঙ্গু টেস্ট করে 2 জনের পজিটিভ পাইলাম, তাহলে পজিটিভ হইল না কয়জনের, 3 জনের। এই 2/3 হচ্ছে অড।
এই জিনিসগুলা হচ্ছে 86 নাম্বার পেজে আপনারা পড়লেই বুঝে যাবেন, সাথে নিচের বক্সটা পড়তে হবে। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে যে প্রবাবিলিটি আর অড বের করা, ঠিক আছে, রিস্ক মেজারমেন্টে। কিন্তু রেশিও মানে কি? রেশিও মানে হচ্ছে যখন আপনি এটাকে রেশিও করবেন তখন এটা রেশিও, যেটা 87 নাম্বার পেজ আছে। তার আগে 86 নাম্বার পেজে নিচে একটা বক্স আছে, ইউজ অফ রেশিও মেজার্স, দিস আর মেজার্স অফ রিস্ক। দেখেন কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে আর হচ্ছে ক্রস সেকশনের ক্ষেত্রে ওআর বা হচ্ছে অড রেশিও থাকে, আর আর মানে রিলেটিভ রিস্ক হয় কোহোর্ট স্টাডি আর হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে, ঠিক আছে। এই বক্সটা পড়বেন এখান থেকে অ্যাটলিস্ট এই দুইটা, মানে কেস কন্ট্রোল ক্রস সেকশনাল ক্ষেত্রে হচ্ছে অড রেশিও, রিলেটিভ রিস্ক হচ্ছে কোহোর্ট আর ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে, এই দুইটা অ্যাটলিস্ট মনে রাখতে হবে। এরপরে 87-এ যে ইন্টারপ্রিটেশন আছে অড রেশিওর, এটা একটু পড়বেন। যেমন এখানে ওয়ার কিন্তু আবার অড যে রেশিও, এটা দেখেন প্রথমে কি লিখছে, ওয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে আবার যখন দেখবেন ওয়ার ইকুয়াল টু 1 আছে, ওয়ার মোর দেন 1 আছে, লেস দেন 1 আছে, জিনিসগুলো কি দেখেন একটু, মানে একবার হলেও রিডিং দেন। সেটা হচ্ছে অড রেশিও যদি 1 বা তার সমান হয়, রিস্ক অফ আউটকাম সেম ইন বোথ এক্সপোজড অ্যান্ড হচ্ছে আনএক্সপোজড গ্রুপ, মানে যে এক্সপোজড গেছে আর যে এক্সপোজড হয় নাই তাদের হচ্ছে দুইজনেরই আউটকাম বা ডিজিজের রিস্ক থাকতেছে, ঠিক আছে, সেম একই রিস্ক থাকতেছে। তাহলে সো এক্সপোজার ইজ নট এ রিস্ক ফ্যাক্টর ফর আউটকাম, মানে ডিজিজ হওয়ার জন্য এক্সপোজারটা এখানে রিস্ক ফ্যাক্টর না। কেন? কারণ যে এক্সপোজ হচ্ছে আর যে এক্সপোজড হচ্ছে না, দুইজনের ক্ষেত্রেই তো ডিজিজ হচ্ছে। এরপরে দেখেন ওয়ার মোর দেন 1 মানে কি, রিস্ক অফ ডিজিজ ইজ মোর ইন এক্সপোজ দেন আনএক্সপোজ গ্রুপ। তাহলে এখানে এক্সপোজার একটা রিস্ক ফ্যাক্টর কিসের জন্য? ডিজিজ বা আউটকামের জন্য। এখানে তাহলে অড রেশিও হচ্ছে 1-এর বেশি, আর 1-এর কম মানে কি, রিস্ক অফ আউটকাম ইজ লেস ইন এক্সপোজ গ্রুপ। তাহলে এখানে এক্সপোজারটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর, মানে যে এক্সপোজে গেছে তার হচ্ছে ডিজিজ হওয়ার চান্স কম, এটা মানে হচ্ছে অড রেশিও লেস দেন 1। এইভাবে 88 নাম্বারের রেট রেশিও, রিলেটেড রিস্ক, এগুলো হচ্ছে আপনি চাইলে রিডিং দিতে পারেন, কিন্তু আপনাকে যদি ওই যে প্রবাবিলিটি আর অডটা বুঝতে হবে, আর অবশ্যই 86-এর নিচের চারটা জানতে হবে, ইন্টারপ্রিটেশনটা জানলে ভালো অড রেশিওর। এরপর 89 নাম্বার পেজে দেখেন পারফরমেন্স অফ ডায়াগনস্টিক টেস্ট। এখানে আমরা 7টা নাম দেওয়া আছে, একদম সুন্দর দেওয়া আছে, সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, মানে এগুলো কি, পারফরমেন্স অফ ডায়াগনস্টিক, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, অ্যাকুরেসি অর এফিকেসি, পজিটিভ লাইকলিহুড, নেগেটিভ লাইকলিহুড। এখান থেকে আপনারা প্রত্যেকটা রিডিং দিবেন, কিন্তু যদি যে কোনো মানে যেটা অবশ্যই আপনাকে জানতে হবে সেটা হচ্ছে সেন্সিটিভিটি আর স্পেসিফিটি। এই সেন্সিটিভিটির পাশে লিখে রাখেন ট্রু পজিটিভ, আর স্পেসিফিসিটির পাশে লিখে রাখেন ট্রু নেগেটিভ। কেন লিখতে বলছি একটু পরেই বুঝবেন, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি ব্যাপারটা। তাহলে এই যে ডায়াগনস্টিক টেস্টের মনে রাখবেন যে স্ক্রিনিং টেস্ট বললে অবশ্যই উত্তর সেন্সিটিভিটি দিয়ে আসবেন, সেন্সিটিভিটির ক্ষেত্রে হচ্ছে স্ক্রিনিং টেস্ট। আচ্ছা, তাহলে আমরা কি, আচ্ছা ধরেন আমি 100 জন, আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগটার নাম তো কম বেশি সবাই জানি, যে আপনার হচ্ছে কি হয়, যে হাঁটু ব্যথা, গিরা ব্যথা, এগুলো। হ্যাঁ, এখন ধরেন আমি 100 জন পেশেন্ট নিলাম, 100 জন পেশেন্ট নিলাম যাদের অলরেডি আরএ ডায়াগনোসড। এখন এই যে 100 জন পেশেন্ট নিলাম, এরপর আমি ওদেরকে অ্যানা করলাম, আমি কিন্তু জানি ওরা ডায়াগনোসড কেস। অ্যানা করার পর আমি দেখতেছি কি 80%-এর পজিটিভ আসছে, 20%-এর মানে 20% মানে 100 জনের 80% মানে 80 জন, 20% মানে 20 জন কি আসলো, নেগেটিভ আসলো। তাহলে আপনি চিন্তা করেন এইটা কি নেগেটিভ আসার কথা ছিল? কেন বলতেছি, ওরা অলরেডি তো আরএ ডায়াগনোস, তাহলে আরএ রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসড কেস, অ্যানা করলে তো সবারই পজিটিভ আসার কথা, কিন্তু তাও এখানে 20 জনের যে নেগেটিভ আসলো, এটা মানে কি আসার কথা না, তার মানে এটা হচ্ছে কি আসছে, ফলস নেগেটিভ। এখন বলতে পারেন তাহলে এটা কেন নেগেটিভ আসলো? এটা হইতে পারে আমার রিজেন্টে কোনো ঝামেলা ছিল, হইতে পারে আমার টেকনিকে কোনো ঝামেলা ছিল, যে কারণেই হোক এখানে একটা 20% ফলস নেগেটিভ আসছে। কিন্তু এই যে দেখেন এই 100 জনের ডিজিজ পজিটিভ, আবার হচ্ছে টেস্ট পজিটিভ, এই ডিজিজ পজিটিভ 80 জনের, 100 জনের মধ্যে 80 জনের, আবার এই টেস্ট পজিটিভ, এটাই হচ্ছে তাইলে এই 80 জন হচ্ছে ট্রু পজিটিভ। তাইলে এই ক্ষেত্রে অ্যানা টেস্টের সেন্সিটিভিটি হচ্ছে 80%, যে ও এই 100 জনের মধ্যে 80 জনকে ঠিকই আবার বের করে নিতে পারছে, ঠিক আছে। এই জন্য আমরা বলি এই ক্ষেত্রে রিউমাটয়েড ক্ষেত্রে এই উদাহরণের ক্ষেত্রে অ্যানার হচ্ছে সেন্সিটিভিটি কত, 80%। এখন আমি ট্রু পজিটিভ মানে কি, ডিজিজও পজিটিভ ছিল, টেস্টও পজিটিভ। আবার দেখেন ডিজিজ পজিটিভ, ডিজিজ পজিটিভ কিন্তু এই টেস্ট করলাম আসলো নেগেটিভ,
তাহলে এটা হচ্ছে কি ফলস নেগেটিভ। আপনাকে এটা কেন শেখাচ্ছি, টিপি বা এই যে FN ফলস নেগেটিভ কেন, সেন্সিটিভিটির সূত্রটা দেখেন, টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস FN ইন্টু 100%। এই টিপি মানে হচ্ছে ট্রু পজিটিভ, যার ডিজিজও পজিটিভ, টেস্টও পজিটিভ। আর FN মানে ফলস নেগেটিভ, যার ডিজিজ পজিটিভ কিন্তু টেস্টে আসছে নেগেটিভ এবং সেটা ফলস নেগেটিভ। তাহলে এই সূত্রটার জন্য, নাহলে তো আপনারা বুঝতেন না এই টিপি মানে কি, তারপরে যে FN দিচ্ছে, FN মানে কি ফলস নেগেটিভ। সূত্র কি, টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস FN ইন্টু 100%। বুঝা গেছে? একইভাবে সেন্সিটিভিটিটাও বুঝাই দিই আপনাদেরকে। এগুলো কেন বুঝাচ্ছি, যদি কখনো ম্যাথস আসে তাহলে ইজিলি আপনারা এই সূত্র অনুযায়ী বা এই জিনিসগুলো বুঝা থাকলে ইজিলি সলভ করতে পারবেন। দেখেন সেন্সিটিভিটিতে কি বলছি, এটা তো সেন্সিটিভিটি লিখতে বলছি কি ট্রু পজিটিভ, আর স্পেসিফিসিটি লিখতে বলছি ট্রু নেগেটিভ। কেন বলছি এটা দেখেন, আমি বললাম আমি 100 জনকে নিলাম যাদের হচ্ছে আমি জানি ওদের আর নাই, রিউমাটয়েড আর্থ্রাইটিস নাই, সোজা হিসাব আমি টেস্ট করে দেখছিলাম নাই। এখন আমি ওদেরকে করলাম NTDS DNA টেস্ট করলাম, NTDS DNA করলাম। NTDS DNA করার পরে দেখা গেল 75%-এর নেগেটিভ আসছে, 25%-এর পজিটিভ আসছে। কি হইল ঘটনা? আরে ওদের তো 100 জন যাদেরকে নিচ্ছে ওদের তো রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল না বা নাই, আমি এটা জানি টেস্ট করে আগে থেকে। ওই আগের বার যেমন নিছিলাম যে ডায়াগনোস্ট কেস, এখন একইভাবে নিচ্ছি যাদের নাই ওদেরকে। নেওয়ার পর আমি NTDS DNA করলাম, দেখা গেল যে 75% নেগেটিভই আসছে, মানে ওদের হচ্ছে কি ডিজিজও নাই, টেস্টও নেগেটিভ আসছে। তার মানে এটা ট্রু নেগেটিভ, ওদের ডিজিজও নাই আবার হচ্ছে টেস্টও নেগেটিভ আসছে। কতজনের? 75%। তাহলে এই 25 জনের আবার ভুল ক্রমে হইতে পারে, আমার টেস্টের ভুল হইতে পারে, আমার রিয়েজেন্টের ভুল হইতে পারে। ওদের দেখা যাচ্ছে ওদের তো রোগ নাই, এটা আমি জানি, বলেই দিছি। ওদের দেখা যাচ্ছে পজিটিভ চলে আসছে, তাহলে এটা হচ্ছে ফলস পজিটিভ। তাহলে এক্ষেত্রে NTDS DNA স্পেসিফিসিটি কত, যে রোগ ছিল না এবং তার মধ্য থেকে সে টেস্টও নেগেটিভ আনতে পারছে 75 জনের, স্পেসিফিসিটি হচ্ছে ওর 75% এই আর এর ক্ষেত্রে, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। তাহলে পজিটিভ আসছে কত? 25%, মানে এটা হচ্ছে ফলস পজিটিভ। তাহলে দেখেন স্পেসিফিসিটি সূত্রে লেখা আছে কি, TN ডিভাইডেড বাই FP প্লাস TN ইন্টু 100%। তাহলে এবার